তখন সবসময় টেলিভিশন মিডিয়াটা হচ্ছে একমুখী। তাদের তো যারা ওন করছে তারা হচ্ছে একটা বিশিষ্ট কতগুলো কর্পোরেট আর কি, মানে বিশিষ্ট সম্পর্কে তারা চলে। শাসক শ্রেণীর যারা কেন্দ্রীয় শাসক তাদের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি মানুষের যে বিমুখ হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে একটি প্রতিস্পর্ধী একটি বিকল্প তৈরি হয়ে যাওয়া, সেটা হচ্ছে এই সামাজিক মাধ্যম, ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যমে যে মানুষের খবর এবং খবরের বিশ্লেষণ দেখার প্রবণতার বৃদ্ধি, এইটা আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের সঙ্গে আজকে আছেন অনিন্দ্য ভট্টাচার্য। অনিন্দ্যবাবু প্রাবন্ধিক এবং একক মাত্রা বলে একটি পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং তিনি আরেকটি তার পরিচয় হচ্ছে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটা নিয়ে তিনি কাজ করেন, তিনি তার গবেষণা করেন এবং তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রাজনৈতিক তার যে প্রভাব, তার এই সমস্তটাই তার গবেষণার বিষয়। এবং তিনি সম্প্রতি খুব গভীরভাবে লক্ষ্য করছেন যে এই ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার যে সংবাদের যে ধারা, সেই ধারা মানুষের মধ্যে কিভাবে তার প্রভাব ফেলছে এ নিয়ে তিনি তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে শতফুল বলে, এবং সেখানে তিনি একটি প্রতিবেদনও, তিনি ভিডিও প্রতিবেদনও তৈরি করেছেন, যেটাও আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন। আজকে আমরা তার কাছে যাব এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য। নমস্কার অনিন্দ্যবাবু, আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে প্রথমেই আপনার কাছে আমি আসব যে প্রশ্নটা নিয়ে, সেটি হলো যে এই যে মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে এই যে ভিজুয়াল মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, টিভি মিডিয়া, তার প্রতি মানুষের যে এই যে বিমুখ হয়ে যাওয়ার কারণটা কি? না, এটা তো একটা ব্যাপার যে আমাদের একসময় যখন প্রিন্ট মিডিয়া ছিল, তারপরে যখন টেলিভিশন মিডিয়া এলো এবং পপুলার হলো, তখন সবসময় টেলিভিশন মিডিয়াটা হচ্ছে একমুখী। মানে ওখানে যা সংবাদ পড়া হচ্ছে, যা সংবাদ বিশ্লেষণ করা হচ্ছে, যা আলোচনা হচ্ছে, সেটা শ্রোতারা, দর্শকরা সেটা শুনছে। তাদের ওখানে পার্টিসিপেটারি কোনো ভূমিকা নেই, তারা ওখানে হস্তক্ষেপ করতে পারেন না। তাদের অপছন্দ হলে তারা চ্যানেল ঘুরিয়ে দেন, পছন্দ হলে একটু শোনে। এবারে এই ধারাটা যেহেতু এই এই যে মেইন স্ট্রিম যে গদি মিডিয়া যেটাকে বলা হয়, এগুলো যেহেতু সাম্প্রতিককালে দেখা গেল, সাম্প্রতিক মানে গত 5-7 বছর ধরে, যে বড় বড় কর্পোরেট, বিশেষ কিছু কর্পোরেট আমি সংস্থা একটু এই একটু আপনাকে মিডিয়াগুলোকে। ইন্টারাপ্ট করছি। এই গদি মিডিয়া শব্দটা শ্রদ্ধেয় রবিশ কুমার দিয়েছিলেন। গোদ হ্যাঁ, হিন্দিতে অর্থাৎ কোল। সেই গোদে বসে থাকা মিডিয়া, মানে শাসকের কোলে বসে সাংবাদিকতা করা, তাকেই গদি মিডিয়া হ্যাঁ, বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। এবং মানে মানে সেই অর্থে মেইন স্ট্রিম ইয়ে থেকে, মিডিয়া থেকে রবিশ কুমার বেরিয়েও গেলেন, সেখানে কাজও করতে পারলেন না স্বাধীনভাবে। হুম। এবং তো এটাই দেখা গেল যে আমাদের এই যে মিডিয়ার জগৎ, মেইন স্ট্রিম মিডিয়ার, গদি মিডিয়ার যে জগৎ, এটাকে কতিপয় কিছু কর্পোরেট সংস্থা তারা এটাকে কিনে ফেললো। এবং কি, এনডিটিভির মতো, যেটাকে খুব অনেকেই পছন্দ করতেন, সেই ঠিক। চ্যানেলটাকেও তারা কিনে ফেলল। কিনে ফেলার পরে গত 5-7 বছরে এক ধরনের যে একতরফা প্রচার সরকারের, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের ইয়ে থেকে, তরফ থেকে, এবং যে মোদির জয়গান, হুম। এমন ভাবে তারা প্রচারগুলোকে সাজালো, এমন ভাবে তারা খবরগুলোকে সাজালো, যে এখানে একটা একতরফা এবং একটা অত্যন্ত পার্শিয়াল এবং অত্যন্ত বায়াসড একটা সংবাদের জগৎ তৈরি হলো। এবং সেই ফলে সঙ্গে স্বাভাবিক বিদ্বেষ, অনেক মানুষ, সেই সঙ্গে হ্যাঁ, সেই বিদ্বেষ, সঙ্গে ঘৃণা। বিদ্বেষ, এবং বিশেষ একটা ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, বিশেষ কতগুলো মতাদর্শের প্রতি মানে তীব্র বিদ্বেষ, এবং তাদেরকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা, এবং তার সঙ্গে জাতীয়তাবাদের মোড়কে সেগুলোকে একটা অদ্ভুত একটা হেট্রেড পলিটিক্স গড়ে তোলা। এই জিনিসগুলো তারা কিন্তু বহুদিন ধরেই তারা চেষ্টা করছে, এবং সেইটা তারা আদালতের ধমকও তারা খেয়েছে, অনেক ক্ষমতা। সময় আদালত ধমক দিয়েছে, জরিমানাও করেছে এই হ্যাঁ, সেই হ্যাঁ, বিদ্বেষের হ্যাঁ। জন্য। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে তারা ক্ষমতায় আসার আগে থেকেই তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার এই এই যে ক্ষমতা, মানে মানে সেগুলো তারা বুঝেছিল আর কি, মানে হচ্ছে মিডিয়া জগতের ক্ষমতা। ফলে তারা এই মেইন স্ট্রিম মিডিয়াটাকে এক প্রকার দখল করে নিয়ে একতরফা ভাবে তারা প্রচার করতে শুরু করলো, এবং যার ফলে হলো বহু লোক এগুলোর দ্বারা প্রভাবিত হলেন।
এবং প্রভাবিত হয়ে তারা তাদের এক ধরনের মতবাদগুলোকে তারা চেঞ্জও করলেন, নিজেদের দৃষ্টিভঙ্গিও পাল্টালেন। তিনি ভাবলেন, অনেকে ভাবলেন যে আমাদের দেশে একজন মসিহা চলে এসেছে এবং তিনি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আমাদের একেবারে রামরাজ্য হয়ে যাবে। এই ধরনের কতগুলো মিথ গড়ে উঠলো এবং এগুলোকে চ্যাম্পিয়ন করলো এই ধরনের মিডিয়া। এবং তারপরে মানে সবকিছুরই একটা লিমিট আছে, এবং এইটা করতে 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 এক সময় দেখা গেল যে এইটার মধ্যে মানুষের অনেক জায়গা থেকে, মানুষের বাস্তব জীবনে মানুষ যখন ধাক্কা খেতে শুরু করলো, এবং তখন মানে বহু ভালো ভালো মানে সাংবাদিক এবং সঞ্চালক তারা এই সমস্ত গদিয়ে মিডিয়াতে কাজ করতে না পেরে তারা সেগুলো ছেড়ে দিয়ে বাইরে থেকে তারা একটা স্বাধীন মিডিয়ার জগৎ গড়ে তুললো, এবং তারাও সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে পাওয়ারফুল হলো, তাদের একটা বলয় গড়ে উঠলো। এবং তখন দেখা গেল যে একটা ভীষণ রকমের একটা কম্পিটিটিভ মানে একটা পরিসর তৈরি হলো, যেখানে এই ধরনের যারা সৎ সাংবাদিকতা করেন, এক অর্থে মানে অনেক অর্থে লিবারেল সাংবাদিকতা করেন, যেখানে তর্কের একটা একটা জায়গা থাকে, একটা ক্রিটিকের জায়গা থাকে, একটা সমালোচনার জায়গা থাকে, এই ধরনের মতবাদগুলোর সঙ্গে গদি মিডিয়ার একটা তীব্র কম্পিটিশনে শুরু হলো। এবং আমি আপনাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, এইবারে 1লা জুন যখন এক্সিট পোল হচ্ছিল, আমি ওই ইন্ডিয়া টুডে চ্যানেলে এক্সিট পোলটা দেখছিলাম, এবং তখন ওই 7টা থেকে 8টা কিংবা 8টা থেকে 9টা, আমি টাইমটা ভুলে যাচ্ছি, সম্ভবত 7টা থেকে 8টার মধ্যে ইন্ডিয়া টুডে দেখালো ওদের একটা কতগুলো মানে মিডিয়া অ্যানালিটিক্স দিয়ে যে তারা এই সময়ে তারা মেইন স্ট্রিম মিডিয়াতে লিড করছে। তো আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, আমি আমি ওদের ফ্যাক্টস অ্যান্ড ফিগারটা দেখলাম, ওদের চ্যানেলেই দেখলাম। হ্যাঁ, তারা বলছে 7টা থেকে 8টার মধ্যে ইন্ডিয়া টুডের এক্সিট পোল তখন দেখছে 1,15,000 মানুষ। আমি দেখে চমকিত হলাম, মাত্র 1,15,000 মানুষ ইন্ডিয়া টুডে দেখছে, এবং সেটা হচ্ছে মানে তারা প্রথম পজিশনে আছে। তারপরে যে চ্যানেলগুলো আছে তাদের 56,000, 36,000 এরকম ফিগার। অর্থাৎ অলরেডি মানুষ কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই প্রসঙ্গে একটা রেফারেন্স হিসেবে দর্শকদের আমি বলতে চাই, সেটা আপনি যে মিডিয়া গোষ্ঠীর কথা বললেন যে তাদের মাত্র 1 লক্ষ, তাদের প্রাইম টাইমে তাদের ভিউ, তাদেরই একটি হিন্দি চ্যানেল প্রায় মানে দর্শকের যে এত অভাব এবং তাদের অন্যান্য যে আর্থিক যে সোর্স, সেই সোর্স শুকিয়ে যাওয়ার জন্য তারা প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় এসছে এই ইন্ডিয়া টুডে গ্রুপেরই আরেকটি হিন্দি চ্যানেল। হ্যাঁ, মানে তাদের লোকে প্রায় প্রত্যাখ্যান করেছে, তাদের দেখছে না মানুষ। হ্যাঁ, এটা এটা বহু মেইন স্ট্রিম মিডিয়ার যে টিভি, তাদের টিআরপির খুব খারাপ অবস্থা, সেটা আমরা সবাই জানি। একটা জিনিস, আমরা সাংবাদিকতা প্রায় আমি 3 দশক সাংবাদিকতা করেছি এই রাজ্যে এবং এই রাজ্যের বাইরে, মানে দেশের বিভিন্ন রাজ্যে। আমাদের কাছে তখন যারা আমাদের শেখাতেন, আমাদের সাংবাদিকতা শেখাতেন, তাদের মূল বক্তব্য থাকতো যে তোমরা শাসকের সামনে আয়না ধরবে এবং শাসককে প্রশ্ন করবে, শাসককে তোমরা ছাড়বে না, কারণ শাসকের তার নিজের কথা বলার জন্য তাদের প্রচুর বড় রাষ্ট্রযন্ত্র আছে, প্রচুর টাকা আছে। তো তোমাদের কাজ হচ্ছে শাসকের খালি খারাপ দিকগুলো, জনবিরোধী দিকগুলোকে তুলে ধরা। তোমাদের কাজ নয় শাসকের কথা ক্লারিক্যালি তোমরা এসে তুলে ধরবে, এবং মানুষের কথাগুলো তোমরা কাগজে তুলে ধরবে যাতে শাসকের কানে যায়। এটাও তার একটা ছিল। মানে মানুষের কথা বলতে গিয়ে বেশিরভাগ সময় তারা বলতেন যে বিরোধীদের কথাগুলো, বিরোধীদের পাশে থাকো। আমি আমার চ্যানেলেও আমি সেইটাই রেখেছি, সাংবাদিকতার ধর্ম হিসেবে আমি মনে করছি, সেই জন্য আমি সেটা আমার চ্যানেলে প্রথমেই লিখে রেখেছি যে সব শাসকের কাছে আমরা আয়না ধরবো এবং সব বিরোধীদের যে আন্দোলন তার পাশে থাকবো। এটাই আমার মনে হয় সাংবাদিকতা এরকম হওয়া উচিত। আপনি কি দেখছেন মেইন স্ট্রিম যারা আপনার এখন যারা রয়েছে, এরা এরকম ভাবে শাসককে প্রশ্ন করছে বা মানুষের যে আন্দোলন বা বিরোধীদের যে আন্দোলন সেগুলোর পাশে থাকছে? না, সেরকম তো মেইন স্ট্রিম মিডিয়াতে তো একেবারেই দেখা যায় না, কারণ তাদের তো যারা ওন করছে তারা হচ্ছে একটা বিশিষ্ট কতগুলো কর্পোরেট আর কি, মানে বিশিষ্ট সম্পর্কে তারা চলে, শাসক শ্রেণীর যারা কেন্দ্রীয় শাসক তাদের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক। এবং আপনি যেটা প্রথমেই বললেন যে এক সময় মিডিয়ার ছিল যে ক্রিটিক করা, মিডিয়াকে তো এই যে কারণে ফোর্থ এস্টেট বলা হয়, যে সে তো একটা পিলার অফ ডেমোক্রেসি, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি পাওয়ারফুল এখন। হ্যাঁ,
এবং সেই জায়গা থেকে ক্রিটিকের তো কোনো ব্যাপারই নেই, বরং যারা সরকারের ক্রিটিক করে, যারা সরকারের বিরুদ্ধে হয়তো আন্দোলন করে বা কোনো প্রশ্ন করে, তাদেরকে দেশদ্রোহী হিসাবে পাকিস্তানের দালাল, ঠিক। চীনের দালাল এসব বলে তাদেরকে দাগিয়ে দেওয়া, হুম, এবং তাদের পিছনে নানা রকমের যে কালা কানুন আছে, তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করে দেওয়া, ইডি রেট করে দেওয়া, ইউপিএ আইন প্রয়োগ করে দেওয়া, হুম। যখন তখন তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে হ্যারাস করা, এবং মানে মানে একটা সামগ্রিকভাবে একটা স্বৈরতান্ত্রিক, এবং সেই স্বৈরতান্ত্রিক তো শাসক শুধু চালাচ্ছে না, তার সঙ্গে মিডিয়াও চালাচ্ছে, মিডিয়া তার সঙ্গে প্রচার করছে যে এই লোকটি পাকিস্তানের দালাল, এই লোকটি হচ্ছে দেশদ্রোহী, সে তো সিদ্দিক দেশের কাপ্পানকে ক্ষতি সেভাবে করছে। জেলে পোড়া হয়েছে, প্রবীর পুরকায়স্থকে জেলে পোড়া হয়েছে, উমর খালিদ, উমর ওমর খালিদকে খালিদ। পড়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। না আমি এখন সাংবাদিকদের এখন মধ্যে যেটা বলছি, করছে ওরা, সাংবাদিকদের মধ্যে বলছি। অরুন্ধতির, হ্যাঁ, হ্যাঁ, আমি এখন সাংবাদিকদের মধ্যে যেমন বলছি। হ্যাঁ, অরুন্ধতী রায়কে তারা ধরেছে, হ্যাঁ। অরুন্ধতী রায়ের বিরুদ্ধে তারা কেস প্রায় এনেছে। দিল্লিতে অনেকজন নামী সাংবাদিক, যার মধ্যে আমার পরিচিত কয়েকজন হ্যাঁ, হ্যাঁ, সাংবাদিকও হ্যাঁ, আছেন, হ্যাঁ, অভিসার হ্যাঁ, শর্মা আছেন, উর্মিলেশ জি আছেন, যারা খুব সিনিয়র, তাদের বাড়িতে হ্যাঁ, হ্যাঁ, যেন হ্যাঁ, অপরাধীদের মতো তারা তাদের বাড়িতে যেভাবে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তা সাংবাদিকদের হ্যাঁ, উপরে, যারা এই ধরনের সাংবাদিক, যারা মেরুদণ্ড সোজা করে শাসকের সামনে প্রশ্ন খাড়া করছেন, তার নীতির বিরুদ্ধে কথা বলছেন, মানুষের কাছে তথ্য তুলে ধরছেন, তাদের নানা রকম ভাবে রাষ্ট্র শক্তি দিয়ে তাদের হেনস্থা করার চিত্র দেখেছি। ঠিক পাশাপাশি আপনি এটা আমরা লক্ষ্য করেছি যে বিরোধীদের কোনো আন্দোলন, এত বড় একটা ভারত জোড়ো যাত্রা হলো, বা অন্যান্য যে সমস্ত রাজ্যে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, কৃষক আন্দোলন সর্বভারতীয় ক্ষেত্রে, বা আরো আরো বিভিন্ন আন্দোলন, সেগুলোর কোনোটাতেই এই মিডিয়া কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি, তাদের কথাগুলো তুলেই ধরেনি। ভারত জোড়ো যাত্রা সম্পূর্ণ বয়কট করা হয়েছিল, নির্বাচনে বিরোধীদের, সমস্ত বিরোধীদের বয়কট করা হয়েছিল। হ্যাঁ, খালি শুধু দেখিয়ে যাওয়া হয়েছে শাসকদের, শাসকদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে মানুষের সম্ভবত এই এই মিডিয়ার প্রতি আরো বেশি বিরক্তি বেড়েছে। হুম, হুম, হুম। না, সে অর্থে বলতে গেলে মানে আমাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা মানে কি দেখানো হচ্ছে, মানে আমি ইনফ্যাক্ট 1-2 বছর এই মেইন স্ট্রিম মিডিয়াটা দেখিই না। আমি এটা অনেকেই আমি এই আজকাল গদিয়ে দেখছেন, মিডিয়ায় আমাকে অনেকে ইনফ্যাক্ট কমেন্ট আমি বক্সে দেখি লেখেন, না। ফলে অনেকেই কমেন্ট বক্সে হ্যাঁ, ফলে লেখেন যে সে আমরা দেখি না হ্যাঁ, এখন, হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন চালাই না, হ্যাঁ, আমরা ফলে দেখি না। সেখানে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ফলে সেখানে সাম্প্রতিক গত 1-2 বছরে কি দেখানো হয়েছে হুম, সেটাও মানে বলাটা মুশকিল, কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, হুম, আমরা যেহেতু 2-3 বছর আগে আমরা একটু দেখতাম, এগুলো ফলো করতাম, এবং বিশেষ করে আমার প্রথম মোহভঙ্গ হয় যখন এত বড় একটা কৃষক আন্দোলন হচ্ছিল হুম, ওই দিল্লির বুকে আর কি। হুম, হুম, এবং সেই সময় তখন ওই কৃষক আন্দোলনকে ধরে মিডিয়াগুলোর যে ভূমিকা ছিল, হুম। তাদেরকে খালিস্তানি বলা তাদের এবং তাদেরকে এরকম টুল কিট, নকশালবাদী হ্যাঁ, বলা, নানা রকম টুল কিট, হ্যাঁ, এগুলো করা। হ্যাঁ, এবং সেইগুলো সেইখানে সেই যে কৃষক আন্দোলনের সমর্থনে সেই বেঙ্গালুরুর সেই একটি বাচ্চা মেয়ে, আমি তার নামটা আচ্ছা। এক্ষুনি মনে পড়ছে না, সে হ্যাঁ, একটা কিছু একটা শেয়ার করেছিল টুইটারে, তাকে তাকে অ্যারেস্ট করা পর্যন্ত হয়েছে। ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, এবং গিয়ে তখন এগুলো দেখতাম যে মানে একেবারেই মেইন স্ট্রিম মিডিয়াতে এগুলো কোনো কাভারই করতো না, এবং সেইগুলোকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করতো, সেগুলো নেগেটিভে প্রচার করতো। আবার যখন 3 কৃষি বিল যখন এরা প্রত্যাহার করলো মোদি, তখন আবার সেই যে 3 কৃষি বিল প্রত্যাহার করে মোদি কি মহান কাজ করেছে সেই জিনিসগুলোকে দেখাতো। সেই জিনিস। হ্যাঁ, ওই সময় ঠিক এই মিডিয়ার এই ভূমিকা নিয়ে আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম। আর তখন কিছু কিছু এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যারা তখন এই মিডিয়াগুলোকে এক্সপোজ করেছিল তাদের ভূমিকা নিয়ে, হুম, তাদেরটা দেখে ওই ওই ক্লিপ গুলোকে নিয়ে হুম। আমি তখন এটা বানিয়েছিলাম আর কি, মিডিয়ার যে রঙ্গ তামাশা। ফলে মিডিয়া বেসিকলি এখন এই মিডিয়া গুলোকে অনেক মানুষই এখন আর এগুলোকে দেখে না, হ্যাঁ, বিশ্বাস তো করেই না। ওই বিশেষ বিশ্বাসও কোনো করে না, পরিস্থিতিতে ভরসাও নেই। নির্বাচনের তো ফলাফল ঘোষণা হচ্ছে, তখন একটা মানে তাৎক্ষণিক একটা খবর পাওয়ার জন্য, বা হয়তো ঝড় আসছে, একটা সাইক্লোন আসছে, তখন একটা তাৎক্ষণিক একটা খবর পাওয়ার জন্য হয়তো কি পরিস্থিতি, তখন হয়তো একটু চালাতে হয়, তখন এছাড়া তো তাও আমরা আমি তো দেখি আমি না। দেখেছি আমাদের বাড়িতে প্রায় সবাই, যারা নতুন প্রজন্মের, যারা আহ, ইয়ে যারা মোবাইল ব্যবহার করে, তারা সমস্ত খবরই হুম, কিন্তু মোবাইল থেকে তারা জেনে যায়, আমাদের চেয়ে হয়তো আগেই জেনে যায়। কিন্তু তারা টিভি কেউ দেখে একদম না, একদম। টিভির সামনে কেউ যায় না। না, না। হ্যাঁ, হ্যাঁ, টিভির হ্যাঁ, সামনে কেউই যায় না। মানে টিভি মিডিয়াটা এখন প্রায় একটা মানে এটা একটা মানুষ পরিত্যাগ করেছে বলা যায়। কিছু সামান্য হ্যাঁ, কিছু জাদুঘরে চলে যাওয়ার মতো টিভির অবস্থা হচ্ছে। খবর, হ্যাঁ, টিভির খবর কেউ আর দেখে না। কিছু
হয়তো বয়স্ক মহিলা টহিলা বাড়ির তারা সিরিজ বা সিরিয়াল দেখেন এই সমস্ত টিভিতে। আমরা আমরা যেটা আসছি আমরা বাংলাতেও আমাদের সাংবাদিকতার একটা প্রতিবাদী ধারা ছিল। জরুরি অবস্থার সময় তো ভীষণভাবে সেটা আমরা শুনেছি। আমি তখন দেখিনি, আমি শুনেছি যে গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, হ্যাঁ, তারা এই প্রতিবাদ করেছিলেন, তারা ভীষণভাবে শাসকের বিরুদ্ধে কলম ধরেছিলেন, তাদের জেলে পড়া হয়েছিল, কিন্তু তাদের দমানো যায়নি। আহ, এখন একটা অঘোষিত জরুরি অবস্থা চলছিল এই কিছুদিন আগে অবধি, আমরা যদি বলি সেই সময়টাতে আমরা সেই প্রতিবাদী সেই সাংবাদিকতার ধারা আহ, আমাদের দেশে এবং বাংলাতে কি আপনি দেখলেন? যদি আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেন, যে সামাজিক মাধ্যমে যদি বলেন, তো সামাজিক মাধ্যমে তো ভালো মতোই দেখা গেছে। আর যদি আপনি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলেন, মেইন স্ট্রিম মিডিয়াতে ধরুন আমি দেখেছি বাংলা যে চ্যানেলগুলো, তারা ধরুন আমাদের যে রাজ্য সরকারের যে নানা রকমের যে কিছু অপকর্ম আছে, বা তাদের যে নানা রকমের ভুল কাজ আছে, হুম, অন্যায় কাজ আছে, এবং কিছু গণতন্ত্র বিরোধী কাজও আছে, হুম, সেই ব্যাপারে তারা, বিশেষ করে দুটো একটা চ্যানেল, যেভাবে তারা সরব হয়, সোচ্চার হয়, হুম। এবং সেখানে অনেক সময় মনে হয় যে ব্যাপারটাকে অত্যন্ত মানে যতটা না ঘটনা তার থেকে আরো 100 গুণ বাড়িয়ে সেটাকে দেখানো হচ্ছে, ফোকাস করা হচ্ছে, কিন্তু তারা কেন্দ্রীয় সরকারের যে মানে অপকর্মগুলো, এখানেও একটা সেইগুলোর বায়াসনেস আছে ব্যাপারে যে তারা হ্যাঁ, সম্পূর্ণ কিন্তু নীরব থাকে। হ্যাঁ, এখানে তারা মানে একটা বায়াসনেস দেখা যাচ্ছে যে এই সামাজিক মাধ্যমেও তারা বোধহয় একটা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে যাচ্ছে, বিরোধীদের পাশে হ্যাঁ, থাকা বা সামাজিক মাধ্যমে শাসকের ইয়ে কেউ নয়। কেউ, হ্যাঁ, হ্যাঁ, না, কেউ হুম, হয়তো কেউ কেউ একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে, এরকম একটা আমাদের দেশে যে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী যে একটা অঘোষিত জরুরি অবস্থার মতো পরিস্থিতিতে, তারা হয়তো অনেকেই কেউ কেউ মনে করছে যে এই এরকম একটা বড় বিপদের সামনে আমরা কিছু ছোট ছোট বিপদকে আপাতত উপেক্ষা করতে পারি, সেই জায়গা থেকে হয়তো মনে হতে পারে তারা হয়তো কিছু কিছু বিষয়ে, আমি আমি যেমন স্পেসিফিক্যালি বলতে গেলে রাজ্য সরকারের বা রাজ্যে যে শাসক পার্টি আছে, তাদের কিছু কিছু বিষয়ে তারা হয়তো উদাসীন থাকে, এটা যেমন ঘটনা। আবার বহু চ্যানেল আছে তারা এগুলোকে নিয়েও বলে, এগুলোকে নিয়েও বলে, কিন্তু আমার মনে হয় যে এইখানে আজকে যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, আজকে যদি আমাদের সংবিধান আজকে যদি বিপন্ন হয়ে যায়, আমরা যদি এরকম একটা ধর্মীয় রাষ্ট্রের দিকে আমরা এগোই এরকম, এবং এরকম একটা কর্পোরেট পাওয়ার লালিত একটা ভীষণ শক্তিশালী মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেও তারা অত্যন্ত পাওয়ারফুল, এইরকম যদি একটা ঘটনাবলী সারা দেশ জুড়ে ঘটতে থাকে, তাহলে দেখা যাবে বিভিন্ন যে রাজ্যে বিরোধী সরকারগুলি আছে, কেন্দ্রীয় সরকারের যে বিরোধী সরকারগুলি আছে, তাদেরও নানা রকমের অপকর্ম আছে, সেইগুলো তখন আমার মনে হয় যে একটা সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কেউ হয়তো বিপদের গুরুত্বটাকে একটু একটু কমিয়ে বাড়িয়ে দেখে যে যে কোন বিপদটা আজকে আমাদের কাছে সব থেকে বেশি বিপদ আর কি বিপজ্জনক। আজকে যদি আমাদের সংবিধানটাই বিপজ্জনক হয়ে পড়ে, আজকে তো আহ, এখানকার রাজ্যের সরকার তো সংবিধান নিয়ে কিছু করতে পারবে না, সংবিধানটাকে বিপদে ফেলতে পারবে, বা আমাদের রাজ্যের সরকার এখানে একটা ধর্মীয় একটা রাষ্ট্র তৈরি করতে পারবে না, যেটা হয়তো কেন্দ্রীয় সরকার করতে পারে। হ্যাঁ, এবং তারা অনেক রকমের আইন কানুন প্রণয় করছে, এই যে হচ্ছে ইয়ে থেকে 1 জুলাই থেকে 3 হচ্ছে নয়া কানুন সংহিতা ন্যায় দণ্ড, হ্যাঁ, চালু হওয়ার কথা, ভয়ঙ্কর সব আইন আসছে। হুম। তো সেই জায়গা থেকে বিপদের একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রির জায়গা থেকে হয়তো মানে কোনটা আমাদের কাছে বড় বিপদ, এবং বড় বিপদকে আটকাতে গেলে আমাদের ছোট ছোট বিপদের সঙ্গেও অনেক সময়, এটা সারা পৃথিবীতেই দেখা গেছে, হিটলারের বিরুদ্ধে যখন ইউনাইটেড ফ্রন্ট তৈরি হয়েছে, তখন সোভিয়েত ইউনিয়নও আমেরিকার সঙ্গে ইয়ে করেছে, মানে একটা বোঝাপড়া করেছে, এবং সেখানে হিটলারের বিরুদ্ধে লড়াই করেছে। ফলে বিপদটা আজকে ভয়ঙ্কর কোন দিক থেকে আসছে, এইটাকে আমাদের মনে হয় যে আজকে একটু একটু বেশি করে ভাবা দরকার। আর যেগুলো নিত্য নৈমিত্তিক দুর্নীতির প্রশ্ন, রাজ্য শাসনে যে বিভিন্ন অনাচারের প্রশ্ন, সেগুলো নিয়েও কণ্ঠ তুলতে হবে, সেগুলো নিয়েও মুভমেন্ট হচ্ছে, সেগুলো নিয়েও নানা রকমের অনাচার হচ্ছে, আবার তার প্রতিকারও হচ্ছে। যেমন সন্দেশখালি নিয়ে আমাদের এখানে মানে যেভাবে হাইপ তোলা হয়েছিল, বিশেষ করে দুটো একটা মিডিয়া যেভাবে হাইপ তুলেছিল, তারপরে সেখানে যেভাবে দেখা গেল সন্দেশখালির ঘটনা অনেক কিছুই সাজানো হয়েছিল, বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা, হুম। যেটাকে অনেকটাই অনেকটাই সাজানো হয়েছিল, পরে সেটা তো মানে ফাঁসও হলো।
হুম। আবার সন্দেশখালীতে জমি নিয়ে নেওয়া, এইসব যে অনাচার হয়েছিল সেটাকে দেখা গেল সরকারের তরফ থেকে একটু রেকটিফাই করারও চেষ্টা করলো, জমি টমি ফেরত দেওয়া হলো, হুম। ওখানকার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে আহ, ইয়ে তারা তো গ্রেফতারও হলেন এবং একটা বিচারের প্রক্রিয়া চলছে। ফলে সবটা মিলিয়ে আজকে আমাদের কাছে বড় বিপদ হচ্ছে এইখানে কিন্তু। অনিন্দ্যবাবু আমার একটা জিনিস মনে হয় যে যারা সাংবাদিকতা করি, তারা যদি এই কথাগুলো না তুলে ধরেন, এই রাজ্য সরকারের এই আহ, এই এই যে অন্যায়গুলো, এই যে অনাচারগুলো, সেগুলো যদি তারা যদি তুলে কেউ না ধরেন, তাহলে রাজ্য সরকারও কিন্তু এই রেকটিফাইটা করবেন না, মানুষের চাপ তৈরি হবে না তার ঠিক উপর। ঠিক হ্যাঁ, এবং ঠিক সেইটা যদি ঠিক কোনো ঠিক। এমন কোনো সাংবাদিকদের মুখ থেকে যদি না আসে, যে সাংবাদিকের উপরে মানুষ ভরসা করে, বিশ্বাস করে, যে এ সব পক্ষের বিরুদ্ধে কথা বলে, এ সব শাসকের বিরুদ্ধে কথা বলে, হুম, অতএব তার যে হুম, ক্রেডিবিলিটি হুম, আছে তাকে আমি বিশ্বাস করতে পারি। সে যদি দেখা যায় যে তার শুধু একটি বিশেষ দলের হয়ে, একটি বিশেষ ইয়েতেই রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে হ্যাঁ, কাজ করছে, নিশ্চয়ই। তাহলে তার তার বিশ্বাসযোগ্যতা কমে যায় বলে মানুষ তার ভরসা করে না, যেটা কেন্দ্রীয় স্তরে দিল্লিতে হয়েছে, যে এখন গদি মিডিয়া যাদের আমরা বলি, তারা যাই খবর করুক লোকে আর হ্যাঁ বিশ্বাস হ্যাঁ করছে না। তেমন সমাজ মাধ্যমেও হ্যাঁ এরকম হ্যাঁ কিছু ইয়ে তৈরি হয়েছে, যাদের মানুষের তারা ভরসা ওই একটি শ্রেণীর লোকই করে, যারা যে কথাটা শুনতে চায়, যারা তাদের মনের মতো কথা হ্যাঁ শুনতে চায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু হুম। বিপক্ষের দিকেও যে না তো। কথা আছে যাদের, হ্যাঁ, সেই রকম ভরসার জায়গায় এখন আমাদের বাংলায় বোধহয় সাংবাদিকতার ক্ষেত্রে যথেষ্ট কম লোক যারা কাজ করছেন, যারা সব না, দুর্নীতির আমি বিরুদ্ধে কথা এই বলছেন। হ্যাঁ। এই ক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আমি গত 5-7 দিনে লক্ষ্য করলাম। হুম। আমি কি নাম বলবো, একটা ইউটিউব চ্যানেল, আমার তারা, নাম মনে হয় নাম আমি না নেওয়া নামটা ভালোই ভালো। হ্যাঁ, এক্ষুনি বলছি না, হ্যাঁ নাম না। এক্ষুনি বলছি না তাদের। হ্যাঁ মানে তারা বেশ মানে পপুলার, তাদের হুম। প্রায় বোধহয় আমার এক্ষুনি মনে পড়ছে লাখের উপরে তাদের সাবস্ক্রাইবার আছে, এবং তাদের হ্যাঁ। আমি দেখেছি তাদের যে ভিডিওগুলো বেশ পপুলার হয় ইত্যাদি ইত্যাদি, এবং তাদের কথাবার্তার মধ্যে শুনে মনে হবে যে তারা বোধহয় একটু এখানকার শাসকদের একটু পক্ষপাতিত্ব করে। কিন্তু কিন্তু আমি গত ইদানিং 7-8 দিন ধরে দেখছি তারা কতগুলো প্রশ্ন তুলছে আর, ঠিক। যে মমতা ব্যানার্জি এটা কি খুব নিজের ভালো পায়ে লক্ষণ, এটা কুড়ুল যে মারছেন। চ্যানেলই করে থাকুক, আপনি যার হ্যাঁ কথাই বলেন, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ খুব ভালো লক্ষণ যে হ্যাঁ এই শাসকের সামনেও আয়না যদি না ধরা যায়, তাহলে এই যে হ্যাঁ। অনাচার হচ্ছে সেটা আরো বাড়বে। যেটা হুম, পৃথিবীর সব দেশেই হয়েছে, যে যদি মানুষের কাছে তুলে ধরা না যায় যে এইগুলো হচ্ছে, তাহলে বোধহয় এগুলো বাড়বে। তাই যারাই এই কাজটা করুক, যে যে যে, চ্যানেলই করুক, সে সমাজ সমাজ মাধ্যমে বা অন্য কোথাও, তো সেটা আমার মনে হয় মানুষের কাছে ঠিক সংবাদ যদি পৌঁছে দেয়, এবং তার যদি হুম, বিশ্বাসযোগ্যতা তৈরি করে এবং সঠিক সংবাদ পৌঁছে হ্যাঁ দেয়, তাহলে মানুষ তাকে নেবে। আমরা আবার হ্যাঁ মূল যে হ্যাঁ। প্রসঙ্গে না যদি, মানে হ্যাঁ। সেখানে আমি জাস্ট একটা মানে গুরুত্বপূর্ণ আমি একটা রাইডার যোগ করছি, যেটা হচ্ছে যে যে কোনো সংবাদ পরিবেশন বা যে কোনো সংবাদ বিশ্লেষণে এটাকে খুব আর কি তথ্য ভিত্তিক হতে হবে। মানে আমি একটা ওই সে কাকে কান নিয়ে গেছে, আমি একদমই তারপরে তাই, কাকের পেছনে একদমই তাই, হ্যাঁ। দৌড়লাম। এবং অনেক সেটা ক্ষেত্রে সমাজ যেটা মাধ্যমে, হয় একটা, সমাজ মাধ্যমে যেহেতু ছাঁকনির জায়গাটা ভীষণ কম। আমি যেহেতু দীর্ঘদিন হ্যাঁ অন্য হ্যাঁ হ্যাঁ মিডিয়ায় কাজ করেছি, আমি জানি সেখানে একটা ছাঁকনি থাকে, খুব একটা বড় ছাঁকনি হ্যাঁ থাকে। আমি হ্যাঁ একটা লেখা দিলাম, সেই লেখাটা ডেস্কে গেল, সেটা অনেক লোক দেখলো, একটা ছাঁকনির কাজ করে যে কিছু। কিন্তু হ্যাঁ। সমাজ মাধ্যমে যে কেউ, না কারণ আমি, আজকে হ্যাঁ, যে কেউ করতে পারে আজকের দিনে। তার কোনো ছাঁকনি নেই, ভুল ত্রুটি যা হয় সামনে চলে আসে, এবং অনেক সময় অনেক বিপজ্জনক ঘটনাও ঘটে যেতে পারে সমাজ মাধ্যমে যদি এইটা। এবং এই সুযোগটা নিয়ে শাসক দল, দিল্লিতে শাসক দল যারা আমাদের দেশের শাসক, তারা এই সমাজ মাধ্যম থেকে যেহেতু তারা এবার বড় একটা আঘাত খেয়েছে, বা বুঝতেই পারছিল তারা এই ইলেকশনের আগেও, তারা এইটাকে বন্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আইনসম্মতভাবে। হ্যাঁ, তো সেই আইনগুলো কিছু তৈরি হয়েছে, কিছু তো আরো আসবে হয়তো, যেটাকে আমরা অঘোষিত জরুরি অবস্থা প্রায় বলছি, যেটা যদি চালু হয়ে যায়। তো আপনি সেইগুলো নিশ্চয়ই দেখেছেন। আপনি একটুখানি যদি বলেন যে এরকম হলে সমাজ মাধ্যমে যারা এই ধরনের খবর করছেন, শাসকদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছেন, যারা প্রতিবাদ করছেন, তাদের কণ্ঠরোধ করা কিভাবে যাবে? হ্যাঁ তারা তো এইভাবে তারা কন্ট্রোল করতে চাইছে যে আইনের মধ্যে যে যে প্রভিশন গুলো নিয়ে এসেছে, যে আমাদের যে ইয়ে আছে, প্রেস ইনফরমেশন ব্যুরো আছে বা সরকারি যারা ঠিক। এগুলোকে ফলো আপ করে, প্রেস গুলোকে যারা দেখে, তারা হুম। যদি
এরকম মনে করে যে কোনো একটা তথ্যকে তারা যদি ফেক মনে করে, হ্যাঁ, মানে তারা যদি মনে করে কোট আনকোট, মানে ওটা না। এরকম না, তথ্যটা হয়তো ঠিক, মানে তথ্যটা কোথাও একটা থেকে সংগ্রহ করা হয়েছে, কিন্তু তাদের যদি ওটাকে ফেক মনে হয় তাহলে যেমন তারা উদাহরণ দিয়ে সেটাকে বলি যে উত্তরপ্রদেশে একটি সাংবাদিক ছবি দিয়ে খবর করেছিল যে মিড ডে মিলে রুটি আর নুন দিয়ে খাওয়া হচ্ছে, সেটাকে তারা সেই সাংবাদিককে জেলে পুরে দিয়েছিল হ্যাঁ, উত্তরপ্রদেশে। হ্যাঁ, হ্যাঁ, ফলে তারা যদি সিম্পলি মনে করে যে ঘটনাটা ফেক, ঠিক, তাহলে হ্যাঁ। তাকে ব্যান করতে পারে, তাকে গ্রেপ্তার করতে পারে। তার তো চ্যানেলটাকে সে, ওইখানে ইউটিউব চ্যানেল হলে তাদেরকে বলতে পারে যে তুমি এই চ্যানেলটাকে ব্যান করে দাও। তো এই ধরনের এই ধরনের পাওয়ার, হ্যাঁ, তার সঙ্গে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করছে, কেউ হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ করছে, ব্যাখ্যা বিশ্লেষণটাকে যদি তাদের মনে হয় যে তার পক্ষে এটা নয়। আমাদের দেশের বিরুদ্ধে যাচ্ছে, এবং আমি এটা একটা, হয়তো মানে দেশের যে স্বার্থ, মানে গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, সেটার বিপক্ষে চলে যাচ্ছে, মানে এটা তো খুব সাবজেক্টিভ। কোন বিষয়টা আহ, আমাদের দেশের স্বার্থের বিপক্ষে যাচ্ছে, এটা তো তর্ক সাপেক্ষ, হুম, এখানে তো বহু মত তো প্রিভেল করবে। কিন্তু তারা যদি মনে করে যে এটা আমাদের দেশের যে সার্বভৌমত্ব, দেশের যে সিকিউরিটি, এগুলোর বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে সেখানে তাকে তারা আহ, আহ, ইয়ে করতে, নানা রকম তারা ইয়ে করতে পারে, শাস্তি প্রদান করতে পারে। এবং এইগুলোকে বোধহয় একটা রেজিস্ট্রেশনেরও একটা নিয়ম করছে, হ্যাঁ, যেটা ধরুন একটা নিউজ পেপার বার করতে গেলে বা একটা ম্যাগাজিন বার করতে গেলে আপনাকে ওই আরএনআই আরএনআই এর কাছে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্টার অফ নিউজ পেপার অফ ইন্ডিয়ার কাছে। সেই রকম এই এই পোর্টাল গুলোকেও বোধহয় একটা রেজিস্ট্রেশন করতে হবে। হুম। ফলে সেখানে রেজিস্ট্রেশনেও নানা তারা রকম আইনের বাঁধনে মানে কে তাদের বাধা, করছে, হ্যাঁ। কাদের মালিক। হুম। হ্যাঁ, নানা রকম আইনের বাঁধনে হ্যাঁ, তাদের, হ্যাঁ, আহ, করে আহ, তাদেরকে, হ্যাঁ, করে সেখানে মানে তাদেরকে আরো ইয়ে করে দেওয়া। তবে আমার মনে হয় না এই সরকার ততটা জোরালো ভাবে করতে পারবে, কারণ এই সরকার এমনিতেই নড়বড়ে। নড়বড়ে। আজকে থেকে পার্লামেন্ট সেশন শুরু হয়েছে, হুম, এবং একটা খুব শক্তিশালী বিরোধী পক্ষ আছে, এবং এই সরকারের ভেতরে যারা অন্যান্য যে শরিক আছে, এরা এরাও মনে হয় কিছু প্রশ্ন তুলবে, কারণ এগুলো সার্বিকভাবে দেশে একটা আলোড়ন তৈরি হয়। এবং সেইটা একটু দেখার আছে যে আমাদের দেশে গণতন্ত্রের যে কণ্ঠ, সেটা পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে কতটা জোরালো হয়, এবং এই আইনগুলোকে কতটা তারা লাগু করতে পারে সত্যি সত্যি। কারণ আমরা তো দেখেছি 3টে কৃষি বিল তো তারা প্রত্যাহার করতে করেছে, পারেনি। তারা প্রত্যাহার করতে এইখানে বাধ্য আমি হয়েছে। আপনাকে একটা, আমাদের সময় শেষ হয়ে এসছে প্রায়, আমরা একটা সর্বশেষ প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় যেহেতু এখন প্রতিস্পর্ধী একটা বিকল্প মিডিয়া, এবং মানুষের কাছে তারা পৌঁছে গেছে, মানুষ তাদের অ্যাকসেপ্ট করেছে, সে বড় বড় ইউটিউবার হোক বা যারা প্রাক্তন যারা সাংবাদিক বিভিন্ন মিডিয়া থেকে আসা, তাদের গ্রহণ করেছে মানুষ, তাদের দেখছেন, ভীষণভাবে দেখছেন, তাদের সঙ্গে ইনভলভ, তাদের সঙ্গে ইয়ে হচ্ছেন। এইটা আপনি কি মনে করেন যে এইটা আগামী দিনে মানুষের আরো কি ভূমিকা হওয়া উচিত, যাতে এই রকম একটা মানুষের একটা গণতন্ত্রের উপরে যদি কেউ আঘাত আসে, তাহলে অন্তত এই মিডিয়াগুলো যাতে তার ইয়েতে মানে নিঃসংকোচে এবং নির্দ্বিধায় তারা কাজ করতে পারে, এটাতে জনগণের কি ভূমিকা হওয়া উচিত তাদের বাঁচিয়ে রাখার জন্য? এখানে তো জনগণের বিশাল ভূমিকা, কারণ এগুলো জনগণই করছে। ধরুন আজকে যদি এই ধরনের আইন প্রণয়ন করে এগুলোর যদি কণ্ঠরোধ না করা হয়, আপনি ধরুন ধ্রুব রাঠি তো সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একটি অল্প বয়সী ছেলে, 28 বছর মাত্র বয়স। সে যে মানে সে যখন ইউটিউব শুরু করেছিল, সে একটা শিক্ষামূলক ইউটিউব শুরু করেছিল, সে মূলত ট্রাভেল ব্লগ করতো তার বা একটা, এগুলো। হুম, হ্যাঁ, বিভিন্ন ধরনের ঘুরে বেড়ানোর ব্লগ করতো, কিছু ইতিহাসগত মানে কিছু ইয়ে হুম, ইয়ে করতো। কিন্তু সে দেখা গেল যে সে এই ধরনের নানা রকমের ঘটনাবলী দেখে সেও অনেকটা সচেতন হয়ে উঠলো, এবং সে একজন সাধারণ নাগরিক হিসেবেই কিন্তু সে অসাধারণ কতগুলো ইউটিউবে সে তার কতগুলো ভিডিও তৈরি করলো, যেগুলো অসম্ভব ভাবে ইয়ে হলো, জনপ্রিয় পপুলার হলো, এবং তার প্রায় 2 কোটি 3 কোটি ভিউয়ারশিপ হলো। এবং হিন্দি বলো, এবারের নির্বাচনে দুবরাটির ভিডিওগুলো, পলিটিক্যাল হয়েছে। ভিডিওগুলো অসম্ভব একটা প্রভাব বিস্তার করেছে, এবং ভোটের অঙ্কে আমার মনে হয় যে মানুষকে অনেক অর্থে শিক্ষণীয় করে তুলেছে, এবং ভোটের রেজাল্টেও তার একটা প্রভাব আছে। এবং এই ধরনের বহু বহু সাধারণ মানুষ তারা তাদের নিজেদের মানে ক্ষমতার জোরে, তারা হয়তো সাংবাদিক নয় বা হয়তো পেশাগতভাবে মিডিয়া জগতের লোক নয়, কিন্তু তারা এইভাবে নানা রকম ভাবে তাদের লেখাপত্রের মধ্য দিয়ে, ইউটিউবে ভিডিও তৈরি করার মধ্য দিয়ে তারা আহ, একেবারে পার্টিসিপেটরি একটা ভূমিকা নিয়েছে,
এবং তারা তাদের মতো ভিডিও তৈরি করেছে এবং সেগুলো সার্কুলেট হয়েছে। এবং যেহেতু এটা ভীষণ ইন্টারেক্টিভ, যেমন আমার সঙ্গে আপনার কথা হচ্ছে এবং নিচে কমেন্ট বক্সে নানা রকম লোকে মন্তব্য করে, ভালো মন্দ সব মিলিয়ে, ফলে মানুষেরও একটা রিয়াকশন পাওয়া যায়। অনেকে ডেলিভারেটলি গালাগাল করে, অনেকে হয়তো একটা পলিটিক্যাল তার অবস্থান আছে সেই জায়গা থেকে সে সেগুলোকে বিচার করে। সেগুলো ব্যতি রেখেও বহু মানুষ কিন্তু সেগুলোকে আহ মানে তার একটা পার্টিসিপেটরি ভূমিকা দেখা যায়। এবং বহু মানুষ আজকে তার স্মার্টফোনকে একটা হাতিয়ার হিসেবে, হ্যাঁ, ব্যবহার করছে এবং সেটাকে কাজে লাগাচ্ছে। এবং বিভিন্ন রকমের, শুধু স্মার্টফোন, ইউটিউব ভিডিও না, ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, বিভিন্ন ব্লগ লেখার মধ্য দিয়ে, বিভিন্ন পডকাস্ট তৈরি করার মধ্য দিয়ে মানুষ কিন্তু তাদের মতামতটাকে জাহির করছে। এবং এটা মনে হয় গণতন্ত্রের পক্ষে খুবই অত্যন্ত শুভ, শুভ। খুবই বহু শুভ। মতের প্রকাশ হচ্ছে, হ্যাঁ, যত মত তত পথ, এবং একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে হ্যাঁ, এবং একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির দিকে আমরা এগোচ্ছি। আমরা এগোচ্ছি। অবশ্যই তার মধ্যে অনেক রকমের খারাপ দিকও আছে, অনেক রকমের হেট্রেড হেট্রেড মানে হেইট ভিডিও তৈরি চ্যানেলও আছে, হচ্ছে, হ্যাঁ, সেগুলো নানান তো। রকমের টক্সিক ভিডিও তৈরি হচ্ছে। হ্যাঁ। কিন্তু সমস্ত কিছুর মধ্যেই তাই থাকে, সমস্ত কিছুর মধ্যেই ভালো মন্দ থাকে। অতএব আমি তো এটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল দেখছি। খুব ভালো লাগলো আজকে আমাদের এই আলোচনা। অনিন্দ্যবাবু অসাধারণ আলোচনা করলেন। শতফুল ওনার চ্যানেলের নাম, এবং উনি সেই শতফুল বিকশিত হওয়ার কথাই বললেন। আমরাও চাইবো আরো বেশি সমাজ মাধ্যমে, আরো বেশি সংবাদের আসুক, তারা ভালো কাজ করুন, নতুন নতুন ছেলে মেয়েরা তারা আরো বেশি করে চ্যানেল তৈরি করুন। এবং আমাদের আমরা যারা দর্শক, তাদের একটা দায়িত্ব, তাদের যে ভালো জিনিসটা খুঁজে নিয়ে সেগুলোকে তাদের সেগুলোর পাশে দাঁড়ানো, তাদের সেগুলোকে শেয়ার করা, তাদের সেগুলোকে প্রমোট করা। এটা কিন্তু সাধারণ মানুষের, তারা যদি সেটা করেন, তাহলেই এই মানুষগুলো যারা ছোট ছোট, যারা অনেকে এসছেন, তাদের এটা পেশা হিসেবেও নিয়েছেন অনেকে, তো তাদের পাশে দাঁড়ালে আমার মনে হয় এটা আরো বাড়বে এবং আরো বেশি বিকশিত হবে। শতফুল বিকশিত হওয়ার এই যে আমাদের যে আশা, এই আশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমরা অনিন্দ্যবাবুকে ধন্যবাদ, তিনি তার মূল্যবান সময় আমাদের দর্শকদের জন্য আজকে দিয়েছেন আমাদের। এবং আগামী দিনেও আমরা আশা করছি অনিন্দ্যবাবুকে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য পাবো। নমস্কার।